প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে লাইভে ফিজিক্স 1 সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের যে মিড প্রিপারেশন রয়েছে সেটা তোমরা এখান থেকে কভার করতে পারবে এবং আমরা ধীরে ধীরে অর্থাৎ মিড পর্যন্ত তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটার টপিকগুলো আমরা শেষ করব এবং ক্লাসটা কিভাবে হবে সেটা একটু বলে দেই তোমাদের, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সো ক্লাসটা হচ্ছে প্রতিটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে এবং কোশ্চেনের অ্যান্সার থাকবে, অ্যান্সারগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক যেভাবে তোমরা এক্সামে লিখবা ঠিক সেইভাবে আমরা অ্যান্সারগুলো তোমাকে দেখাবো। সেই জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পাশাপাশি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এটা হচ্ছে এক্সামের আগের রিভিশন ক্লাস। অর্থাৎ এখানে তোমাদের কোশ্চেনটা কিভাবে লিখতে হবে, কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো নোট আকারে আমরা দেখব এবং কিভাবে এক্সামে লিখতে হবে সেগুলো আমরা দেখব। অর্থাৎ ডিপ ক্লাস যদি তোমরা চাও, মানে একদম ডিটেলসে, সেটা মেন কোর্সে ইতিমধ্যে এগুলো আলোচনা করা আছে। সেই জন্য আমরা এখন আলোচনা করব হচ্ছে যে মেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং সেগুলো কিভাবে এক্সামে লিখতে হবে এবং এগুলো বেসিক একটা ওভারভিউ অর্থাৎ রিভিশন ক্লাস যেটাকে বলা হয় সেটা আমরা দেখব। এবং এই ক্লাসে তোমরা কমেন্টের মাধ্যমে বিভিন্ন কোশ্চেন করতে পারবে। কোনো সাবজেক্ট কোনো টপিক বুঝতে অসুবিধা হলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের এখানে অনেক কিছুই তোমরা এখান থেকে শিখতে পারবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাসটা যদি তোমরা করো, যদি তোমাদের বেসিক নলেজ থাকে, তাহলে এই ক্লাসটার মাধ্যমে তোমরা অনেক উপকৃত হতে পারবে। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও কে কোথায় থেকে দেখছো। তাহলে কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। তাহলে চলো আমরা শুরু করি এবং পাশাপাশি আমরা গল্প করব। পাশাপাশি বিভিন্ন কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাবো অবশ্যই, তাহলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যদি আসি ফিজিক্স 1 সাবজেক্টের প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি রয়েছে। প্রথম অধ্যায় থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তো এখান থেকে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে একক সহ 7টি মৌলিক রাশির নাম লিখো। এই কোশ্চেনটা আমরা দেখব শুরুতে, মানে খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে মৌলিক রাশি তোমরা কম বেশি সবাই জানো, যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তারপর দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের একক সহ লিখতে বলছে, আমরা রাশির নাম লিখবো এবং সাথে এককটাও দিয়ে দিব। তোমরা সবাই জানো যে দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যকে আমরা মাপি হচ্ছে মিটারে, তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ভরের একক কি, ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, এটা হচ্ছে মিটারে, এটা হচ্ছে কেজিতে। তারপর সময়ের একক কি, তোমরা জানো সময়কে আমরা এসআই এককে মাপি হচ্ছে সেকেন্ডে। তাপমাত্রাকে কেলভিনে মাপি আমরা, নট ডিগ্রি সেলসিয়াস, আমরা কেলভিনে মাপি। তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা তোমরা জানো। এবং দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি হচ্ছে ক্যান্ডেলা। এবং পদার্থের পরিমাণ, এটা আমরা মোলে মাপি, মোল। পদার্থের পরিমাণকে আমরা মোল এককে মেপে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে কোশ্চেনটা, যদি আসে তোমরা এইভাবে এটার অ্যান্সার দিতে পারো। আশা করা যায় তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো একটু আস্তে আস্তে পড়াচ্ছি, কারণ অনেকে এখনো জয়েন হয়ে সারো নাই। এবং এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা অবশ্যই এগুলোর বই আকারে পেয়ে যাবে। যদি কোর্সে ভর্তি হও তাহলে অবশ্যই এগুলোর বই তোমাদের কুরিয়ার করে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এবং এক্সামে কিভাবে লিখতে হবে সেইভাবে কিন্তু সহজে এই নোটগুলো সাজানো আছে। অর্থাৎ যে বইগুলো আমরা বানিয়েছি সেগুলো খুবই সুন্দর করে বানানো আছে। আশা করি যে তোমরা এখান থেকে উপকৃত হবে। হ্যাঁ, মোহাম্মদ আলমগীর কমেন্ট করছো কোর্স ফি কত। আচ্ছা, তোমাকে মেসেজ দেওয়া হবে, তোমাকে মেসেজে জানিয়ে দেওয়া হবে। তুমি কোন সেমিস্টারে আছো সেগুলো জানালে একটু ভালো হয়, এবং কোন ডিপার্টমেন্ট সেটা জানালেও ভালো হয়। আচ্ছা চলো, তোমাকে অবশ্যই মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে কোর্সের বিষয়গুলোতে। চলো আমরা শুরু করি এবং পরবর্তী টপিকটা দেখি। এবং এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত কোশ্চেনে চলে আসছি আমরা এখন সংক্ষিপ্ত পার্টটা দেখব। তো সংক্ষিপ্ত পার্টে আমাদের কি বলা আছে দেখো, যে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য নির্ণয় করো বা পার্থক্য লেখো। তাহলে পার্থক্যর ক্ষেত্রে আমাদের স্কেলার রাশি বা অধিক রাশি দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চেনে কিন্তু স্কেলার রাশিও থাকতে পারে বা অধিক রাশি এটাও থাকতে পারে। আবার ভেক্টর রাশিকে দিক রাশিও বলা হয়, তাহলে দিক রাশিও থাকতে পারে। তাহলে অধিক রাশি মানে কি, যে সকল ভৌত রাশি কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নাই। দেখো অদিক, সামনে আছে কত অ, তারপর হচ্ছে দিক। অ মানে হচ্ছে না, অ মানে বাংলাতে না বোঝায়, আর দিক মানে হতো দিক বুঝোয়। তাহলে দিক যার নাই, দিক নাই, তাহলে কি আছে, শুধুমাত্র মান আছে। শুধুমাত্র কি আছে, মান আছে। তাহলে যে সকল ভৌত রাশি কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাদেরকে স্কেলার বা অধিক রাশি বলা হয়। সহজ, দেখছো, সহজ। আরেকটা আসো, যে ভেক্টর রাশি কাকে বলে। ভেক্টর তাহলে কি, যে সকল রাশি ভৌত রাশির মান এবং দিক উভয়ই আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বা দিক রাশি বলে থাকি। দিক কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, দিক রাশি মানে
যার মান এবং দিক দুটাই প্রয়োজন, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। আচ্ছা, পরবর্তী 2 নম্বরে দেখো পার্থক্য, যেহেতু সংক্ষিপ্ত কোশ্চেন একটু তো লিখতে হবে তোমাকে। তারপর লেখো, শুধুমাত্র মানের পরিবর্তনে অধিক রাশির পরিবর্তন হয়। তার মানে এখানে শুধুমাত্র আমাদের মানটার পরিবর্তন করলে এই অধিক রাশি বা স্কেলার রাশির পরিবর্তন হবে, আর এখানে মান এবং দিক পরিবর্তন হলে তখন ভেক্টর রাশিটার পরিবর্তন ঘটবে। তাহলে অধিক রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা হয়ে থাকে। সাধারণ নিয়মে যে যোগ বিয়োগ গুণগুলো তোমরা করে থাকো সেটা হচ্ছে স্কেলার রাশি বা অধিক রাশির মাধ্যমে করা যায়। আর দিক রাশির যোগ বিয়োগ গুণ ভেক্টর রাশির বীজগণিতিক বা জ্যামিতিক নিয়মে করা হয়। এখানে ভেক্টর রাশির যে ক্যালকুলেশন গুলো আছে, এই যে আমরা একটু আগে ত্রিভুজের সূত্রটা দেখলাম, এখানে যে যোগটা করব আমি কি সরাসরি, ধরো তোমার কাছে 5 আছে আর এখানে ধরো এই ভেক্টর হচ্ছে 5, এই ভেক্টর হচ্ছে 3, তুমি কি এখানে 5 3 8 লিখবা? হ্যাঁ, না, হবে না। অ্যান্সার এই সাধারণ যোগ বিয়োগে এখানে চলবে না, এখানে ভেক্টরিক্যাল যোগ বিয়োগ করতে হবে, আর ভেক্টরিক্যালের সূত্র অ্যাপ্লাই করে তারপর যোগ বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আসো যে দুটি অধিক রাশির সমষ্টি শুধুমাত্র এদের মানের উপর নির্ভরশীল। যেহেতু শুধু মান আছে তবে মানটা হলেই হবে। যেমন স্কেলার রাশি যদি যোগ করতা তাহলে 5 আর 3 8 বলতে পারতা, কিন্তু ভেক্টর রাশি যখন কাজ করবা তখন 5 আর 3 8 বলতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, দুটি ভেক্টর রাশির লব্ধি শুধুমাত্র তাদের মানের উপর নির্ভর করে না। এটা এখানে শুধুমাত্র মান দিলেই চলবে না, সাথে দিকটাও বলে দিতে হবে। বুঝছো? তাহলে আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি মান এবং দিক দুটারই প্রয়োজন আছে। ওকে, ভেরি গুড। চলো নেক্সট। এই কোশ্চেনটা কিন্তু 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। রচনামূলকে চলে আসছি এখন আমরা, যে সামান্তরিকের সূত্রটি কি? এর লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে। তাহলে সামান্তরিকের সূত্রটা তোমাকে আগে প্রথমে বলতে হবে, তারপর এটার মান এবং দিক সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। চলো, তাহলে কোশ্চেনটা অ্যান্সার কিভাবে লিখবা? শুরুতে তুমি সামান্তরিকের সূত্রটা দিবা। সামান্তরিকের সূত্রটা কি? কোন সামান্তরিকের একই বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটা। তাহলে আমরা এই সামান্তরিকটা অঙ্কন করছি। আমরা একটা সামান্তরিক এখানে দেখতে পাচ্ছি, যে সামান্তরিকের কোন সামান্তরিকের একই বিন্দুতে, তার মানে এই যে এই বিন্দুটা যেটা আছে এই বিন্দুতে আমাদের কাজ করব আমরা। তাহলে এই বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটা, এই যে দেখো দেখো দেখো, এই যে এখানে একটা সন্নিহিত বাহু, এখানে আরেকটা সন্নিহিত বাহু, দেখছো? এই দুইটা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর, এই যে এইখানে একটা কণা আমি দেখলাম, এই যে কণা, এই কণার উপর ক্রিয়ারত দুটি দিক রাশির মান এবং দিক নির্দেশ করে, তাহলে এই যে দুইটা ভেক্টর রাশি আমি নিলাম, এটা যদি আমাদের মান এবং দিক নির্দেশ করে থাকে, তবে সামান্তরিকের ওই বিন্দু হতে, তাহলে সামান্তরিকের এই যে বিন্দুটা আছে সেই বিন্দু থেকে, দেখছো, সামান্তরিকের সেই বিন্দু হতে অঙ্কিত কর্ণটা, এই যে কর্ণটা আমি আঁকলাম, যে কর্ণটা, সেটাই এদের লব্ধির মান। এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে লব্ধির মান। এবং এই যে দিকটা আছে এর সাথে থিটা কোণে ধরা যাচ্ছে, সেটা দিক নির্দেশ করে থাকে। বুঝতে পারছো? তাহলে কিন্তু খুবই ইজি একটা সামান্তরিকের সূত্র, এটা আমরা দেখে নিলাম। সামান্তরিকের সূত্র তুমি বুঝছো। এখন চলো, এই রিলেটেড আমাদের কাজ আছে। সামান্তরিকের সূত্র তো ভালোই বুঝলা, এখন আমাদের এটার লব্ধির মান এবং দিকটাও আমাদেরকে সুন্দরভাবে পরীক্ষার খাতায় এক্সপ্লেন করতে হবে। চলো আমরা এখন এটার এক্সপ্লেনটা দেখে নিই। এখন এটার এক্সপ্লেনটা হচ্ছে আমাদের এখান থেকে আসবে। এই যে এখন চলো, এই জিনিসটা তুমি কোশ্চিন থেকে দেখে দেখে লিখতে পারবা, অর্থাৎ তুমি যে চিত্রটা অঙ্কন করছো সেটার সাথে সিমিলারিটিস রেখে এটা আমরা করতে পারবো। দেখো, ও এ এবং ও বি দুটি শোণিত বাহু, এই যে ও এ এবং ও বি দুটি শোণিত বাহু আমরা দেখে নিলাম। এটা কিন্তু মেন কোর্সে ডিটেলস আলোচনা করা আছে, আমরা আপাতত এখানে জাস্ট তোমার ইম্পর্টেন্ট যেটুকু লিখতে হবে এবং যে কথাবার্তাগুলো আছে বেসিক বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে ও এ এবং ও বি দুটি শোণিত বাহু, ও এ এবং ও বি হচ্ছে দুটো আমাদের শোণিত বাহু। শোণিত বাহু ধরে ও এ বি সি সামান্তরিক অঙ্কন করছি। তাহলে এই যে এখানে একটা সামান্তরিক আমরা অঙ্কন করছি, এই যে এটা হচ্ছে আমাদের সামান্তরিক। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সামান্তরিক আমরা অঙ্কন করলাম। সেই সামান্তরিকের ও এর বর্ধিতাংশ এডির উপর সিডি লম্ব অঙ্কন করছি। তাহলে এই যে ও এর যে বর্ধিতাংশ এডি, এর উপর আমরা সিডি লম্ব অঙ্কন করছি। সিডি লম্বটা আমরা অঙ্কন করে নিছি এখানে। আচ্ছা, ও এ সমান পি ভেক্টর, এটাকে আমরা পি ভেক্টর ধরে নিছি, এবং এই ও বি সমান কিউ ভেক্টর আমরা ধরে নিছি। আচ্ছা, এবং এরা পরস্পর আলফা কোণে, এই যে এই কোণটা হচ্ছে আমাদের আলফা, পুরা কোণটা হচ্ছে আমাদের আলফা।
সূত্রানুসারে পি ভেক্টর এবং কি ভেক্টর দ্বয়ের ও বিন্দুতে অঙ্কিত কর্ণ আরটাই হচ্ছে লব্ধির মান নির্দেশ করছে এবং লব্ধিটা এটার সাথে থিটা কোণে আছে। বাস এইটুকু তুমি নিজের মতো করে পরীক্ষার খাতায় লিখে নিলা। তারপরের কাজটা কি হবে তাহলে? তারপরে কাজ লব্ধির মানটা নির্ণয় করবো আমরা। তাহলে এসিডি ত্রিভুজ থেকে পাই আমরা, অর্থাৎ এই যে এসিডি এই পাশের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা যদি দেখতে পাচ্ছ, এই যে এই পাশের ত্রিভুজটা এসিডি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো আমরা। এসিডি ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করবো। তাহলে কি আসবে আমাদের? এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। আমরা প্রথমে এটা লিখে নিলাম, এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার লিখে নিলাম। তারপর সেখান থেকে আমরা সাইন আলফা সমান কি জানি? সাইন থিটা হচ্ছে লম্ববায়ু ত্রিভুজ, অর্থাৎ সিডি বাই এসি, সিডি বাই এসি। তাহলে সেখান থেকে সিডি সমান হচ্ছে এসি সাইন আলফা, এটা আমরা লিখে নিলাম। তাহলে সিডি সমান আমাদের এসি সাইন আলফা, এটা আমরা লিখে নিলাম। তারপরে আসি যে কজ আলফা সমান তাহলে কি হবে আমাদের? কজ আলফা, তাহলে কজ আলফা সমান আমাদের লম্ববায়ু ত্রিভুজ সাইন থিটা, ভূমিবায়ু ত্রিভুজ কস থিটা। তাহলে ভূমি কোণটা এডি বাই এসি, তাহলে এডি বাই এসি, সেখান থেকে এডি সমান এসি কজ আলফা, এটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, ভেরি গুড। তারপরে আসো যে ও সিডি, এখন আসো এই যে ও সিডি পুরা ত্রিভুজটা নিছি আমরা, পুরা ত্রিভুজের পিথাগোরাস অ্যাপ্লাই করো। তাহলে ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার তোমরা লিখে নিলা। এখন ওডি সমান কি লেখা যায় দেখো, এই যে লক্ষ্য করো, ওডি সমান লেখা যায় ও এ আর এডি, এই দুটো যোগফল। সেই জন্য এখানে আমরা ও এ আর এডির যোগফল আকারে লিখে নিলাম। তারপর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, এ স্কোয়ার যোগ 2ab প্লাস বি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। সেখান থেকে আমরা এই এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান এই যে এসি স্কোয়ার, সেটা আমরা এখানে লিখে নিলাম, এটা সমান এসি স্কোয়ার লিখে নিলাম। ফাইনালি আমরা যদি ভ্যালু বসাই, ও এ সমান পি, আমরা একটু আগে ধরে নিছি ও এ এডি, এটা হচ্ছে পি কিউ, আর এসি হচ্ছে কিউ স্কোয়ার। সেখান থেকে আর সমান রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ কজ আলফা। এটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার আসলো। তাহলে বলো যে এখান থেকে যে লব্ধির মানটা আমরা পেলাম সেটা কত পেলাম? সেটা পেলাম হচ্ছে রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ কজ আলফা। এটা হচ্ছে লব্ধির মান। দিক তাহলে কত হবে? দিক হবে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে লম্ববায়ু ভূমি। তাহলে সিডি ডিভাইডেড বাই এডি, এই দেখো সিডি ডিভাইডেড বাই ওডি, সিডি ডিভাইডেড বাই ওডি, লম্ববায়ু ভূমি পুরা বড় ত্রিভুজটা দেখো সিডি বাই ওডি। তাহলে সেখান থেকে এই সিডির ভ্যালুটা আমরা বসাই দিলাম, এই যে সিডি পাইছিলাম হচ্ছে এসি সাইন আলফা আর এডি সমান এসি কজ আলফা, সেটা বসাই দিলাম। আর ওডি সমান আমরা কি লিখতে পারি? এই যে ওডি সমান ওডি সমান হচ্ছে ও এ আর এডির যোগফল, এই দুটো বসাই দাও, ও এ আর এডির যোগফল বসাই দাও। সেখান থেকে এডির ভ্যালুটা আমরা এখান থেকে বসাই দিছি, এই যে এডি সমান একটু আগে পাইছিলাম এডি সমান এসি কজ আলফা, সেখান থেকে এসি কজ আলফা বসাই দিছো। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এই এসি সমান হচ্ছে কিউ আর ও এ সমান হচ্ছে পি, এসি সমান কিউ বসাই দাও। তাহলে এটাই হচ্ছে ফাইনাল আমার অ্যান্সার, যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা তোমাদের ম্যাথের জন্য লাগবে, সেই জন্য দুইটা বিষয় তোমার জানা থাকতে হবে, বুঝছো? তাহলে এই দুইটা বিষয় তোমাদের চ্যাপ্টার 2 থেকে কমপ্লিট হয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু। ঠিক আছে, চলো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার আমি দিব। আমি কিন্তু কমেন্টগুলো দেখতেছি, তোমরা কে কি কমেন্ট করছো। সো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে জানাও, বা কোনো সাবজেক্টের কোনো লাইফ লাগলে আমাকে জানাও, বা কোর্স সম্পর্কে জানতে চাইলে জানা থাকলে আমাকে জানাও। আর এইগুলো কিন্তু বই আকারে তোমরা পেয়ে যাবে, বইগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে, অর্থাৎ এক্সামে কিভাবে লিখতে হবে এবং সাজেশনের যে সমাধান যেটাকে বলা হয় সেটা বই আকারে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা অধ্যায় 3-এ যাই। অধ্যায় 3-এ থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমরা দেখি এবং সেগুলোর সমাধানগুলো দেখি। তাহলে অধ্যায় 3 থেকে সব থেকে প্রথমে আসা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটা মধ্যে প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি কাকে বলে? সেটা হচ্ছে যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটা একটা নির্দিষ্ট সময় পর পর বস্তুটির গতিকে পুনরাবৃত্তি ঘটে, বস্তুটির গতিকে পুনরাবৃত্তি ঘটায়, তবে ওই গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। যেমন আমাদের যে একটা ধরো ফ্যান যেটা আছে, ফ্যানের যে পাখা যদি চিন্তা করো, ধরো একটা পাখার দিকে তাকায় আসছো বা ঘড়ির কাঁটার দিকে কথা চিন্তা করো, এই একটা বিন্দুকে সে বারবার একটা নির্দিষ্ট সময় পর অতিক্রম করে, সেটাকে বলছি আমরা পর্যাবৃত্ত গতি। তাহলে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর বস্তুটির গতিকে পুনরাবৃত্তি ঘটে, তখন তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলে থাকি।
তাহলে তাৎক্ষণিক বেগ কাকে বলে? তাৎক্ষণিক বেগ হচ্ছে সরল পথে বা বক্রপথে অসমবেগে চলন্ত কোনো বস্তুর সরল পথে বা বক্রপথে অসমবেগে চলন্ত কোনো বস্তুর যে কোনো মুহূর্তের বেগকে, তার মানে ধরো আঁকাবাঁকা পথে কোনো একটা গাড়ি চলতেছে, ধরো টি 5 সেকেন্ড এখানে আসছে, 10 সেকেন্ড এখানে আসছে, 15 সেকেন্ড এখানে গেছে, 16 সেকেন্ড এখানে, 17 সেকেন্ড এখানে, 18, এভাবে চলতে আসছে। তারপরে দেখো বেগের মানটা অনবরত চেঞ্জ হচ্ছে। সেই জন্য যে কোনো একটা পয়েন্টের যে মানটা আছে, ধরো এই পয়েন্টের মানটা নিচে হচ্ছে 5 মিটার/সেকেন্ড, সেটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। আর এইটা হচ্ছে ধরো 3 মিটার/সেকেন্ড, তাহলে এটার তাৎক্ষণিক বেগ হচ্ছে 3 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড। মানে যে কোনো একটা পয়েন্টের যে বেগ সেটাকেই বলা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। হ্যাঁ, ম্যাথের লাইভ ক্লাস হবে, ম্যাথের লাইভ ক্লাস তোমাদের রুটিন দেওয়া, রুটিন পোস্ট করা হবে, সেই রুটিন অনুযায়ী তোমাদের ম্যাথেরও লাইভ ক্লাস হবে। কোশ্চেন করেছিল হচ্ছে ইশাক খান, কোশ্চেন করেছো। হ্যাঁ, ম্যাথের লাইভ ক্লাসও হবে। এইভাবে যেভাবে দেখছো যে মোটামুটি তোমরা যদি কোর্স করে থাকো তাহলে এই রিভিশন ক্লাসটা তোমাদের উপকারে আসবে এক্সামের আগে আগে। কারণ এখানে কিন্তু খুব ডিপলি আলোচনা করতে পারছি না, এখানে জাস্ট যারা কোর্সটা দেখেছো বা কোনো কোর্স করেছো তাদের জন্য জাস্ট রিভিশন টাইপের ক্লাস হচ্ছে এটা। সেই জন্য তোমাকে অন্ততপক্ষে বেসিক জিনিস জানা থাকতে হবে, তাহলে তোমার এই ক্লাসটা তুমি ভালো আউটপুট এখান থেকে নিতে পারবা। তারপর দেখো যে পরবর্তীতে সংক্ষিপ্ত কোশ্চেনে আসি আমরা। সংক্ষিপ্ত কোশ্চেনে কি বলছে যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখানে তুমি প্রথমে ধরে নিবা যে মনে করি যে ইউ আদিবেগে এ ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়েছে। ধরো একটা কণা আছে, এটার আদিবেগ ছিল হচ্ছে ইউ, এটা বেগ অর্জন করছে, ধরলাম এ সমতরণে যাচ্ছে, টি সময় পরে তার বেগ হয়ে গেছে হচ্ছে কণাটা এখানে আসছে, তখন তার বেগ হয়ে গেছে ভি এবং সেটা এস দূরত্ব অতিক্রম করছে, সেটাই আমি লিখে নিচ্ছি এখানে। পরবর্তীতে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এইট, এটা তুমি জানো। সেখান থেকে আমরা কি লিখবো, দুই পাশে বর্গ করবো, তাহলে এই পাশে বর্গ করে দাও, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ প্লাস এইট, তারপর স্কোয়ার, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার এখান থেকে যদি আমরা কমন নেই, কি কমন নেই, এখান থেকে আমরা 2 এটা কমন নিতে পারি, তাহলে ইউটি প্লাস এখান থেকে কমন যদি 2 কমন নিচ্ছি তাহলে হাফ দিতে হবে সামনে, তাহলে 2 কাটা গেলে আগেরটা ব্যাক পাচ্ছি, আর এ যেহেতু কমন নিচ্ছি তাহলে এ ইন্টু টি স্কোয়ার। তাহলে ফাইনালি দেখতে পাচ্ছ ভি স্কোয়ার ইকুয়াল টু, আর এটা সমান তোমরা জানো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ফাইনালি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। পরবর্তীতে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রমাণ করো। একইভাবে কণাটা এখানে ছিল, ইউ আদিবেগে যাচ্ছিল, টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করার পরে বেগ হয়ে গেছে হচ্ছে ভি। তাহলে সেখান থেকে আমাদের লিখে নিলাম প্রথমে লাইনটা লেখার পর এস ইকুয়াল টু ভি বার ইন্টু টি, আমরা জানি ভিটা হচ্ছে গড় বেগ, গড় বেগ সমান কত হবে, একটা বেগ কটা বেগ আছে, দুইটা বেগ আছে, ভি প্লাস ইউ ডিভাইড বাই 2, তাহলে ভি বারের জায়গায় লিখতে পারো ভি প্লাস ইউ ডিভাইড বাই 2, আর টি তো টি আছে, আর ভি ইকুয়াল টু ইউ প্লাস ইটি আমরা লিখতে পারি, তাহলে ইউটা ওই রকম রাখছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস ইটি লিখে নিলাম ডিভাইড বাই 2 ইন্টু টি, তাহলে এখানে 2u প্লাস এটি ডিভাইড বাই 2 ইন্টু টি থাকতেছে ফাইনালি। এবং সেখান থেকে আমাদের এই 2u টি বাই 2 আলাদা করলাম, এটি স্কোয়ার ডিভাইড বাই 2 আলাদা করলাম, এখান থেকে 2 কাটা কেটে যাচ্ছে, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমাদের এস এর মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এস্টিমেটিং এর ক্লাসটা দেখতে হবে, যদি তোমাদের না হয়ে থাকে এই ক্লাসটা আবার হবে তোমাদের পোস্ট, এটা হচ্ছে কোশ্চেন হচ্ছে ওমর ফারুক জয়। হ্যাঁ, এস্টিমেটিং এর ক্লাস তোমাদের যদি না হয়ে থাকে, রুটিনে যদি দেওয়া থাকে এবং সে অনুযায়ী যদি ক্লাস না হয়ে থাকে তাহলে অবশ্যই এটার ক্লাস তোমরা পাবে, আবার তোমাদের জানিয়ে দেওয়া হবে রুটিন অনুযায়ী, তোমাদের টাইম পেজে জানিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী তোমরা ক্লাস করতে পারবে। ওমর ফারুক জয়, তুমি কোন ডিপার্টমেন্ট এবং কোন সেমিস্টারে, এটা একটু জানালে ভালো হতো, তাহলে আমি একটু বুঝতে সুবিধা হতো, তোমার তোমার কোশ্চেনটা আমার একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, এসটিএইচ অর্থাৎ টি তম সেকেন্ড, এটা ইংলিশে এসটিএইচ লেখা হয়, এটাকে তম সেকেন্ড বলা হয়ে থাকে, তম সেকেন্ড, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই বিষয়টা আমরা এখন দেখি। আবার একইভাবে ধরো ইউ আদিবেগে যাচ্ছিল, টি সময় পর এ সমতরণে যাচ্ছিল, টি সময় পর ভি বেগ প্রাপ্ত হয়েছে, হয়ে এসটিএস পথ অতিক্রম করছে। আচ্ছা, তাহলে আগে তোমাকে তম সেকেন্ডটা বুঝতে হবে। ধরো আমি তোমাকে তমটা আগে বুঝাই দিই, তাহলে তোমার এই কোশ্চেনটা বুঝতে হবে, বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড।
যদি বলা হয় 5তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই যে 5 সেকেন্ড যে 5 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই যে মাঝখানে যে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাকি থাকলো, এটাই হচ্ছে ধরো 5তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 5তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে কতটুকু? এইটুকু। কিভাবে পাবা? ধরো এইটুকু অংশ তুমি কিভাবে পাবো বলো? পুরাটা থেকে এইটুকু অংশ বাদ দিতে হবে, পুরাটা থেকে 5 সেকেন্ড থেকে 4 সেকেন্ড বাদ দিতে হবে, তাহলে তুমি এই সেকেন্ড পাবা। অর্থাৎ 5 সেকেন্ড থেকে তার আগের 1 সেকেন্ড বাদ দিতে হবে, তাহলে তুমি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাবা। এটা কিন্তু মেইন ক্লাসেও ডিটেলস আলোচনা করা আছে। তাহলে এসটিএইচ আমরা কি বলতে পারি? টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে আমাদের এসটিএইচ অর্থাৎ টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। যদি বলা হচ্ছে 5তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে কি লিখতা? এখানে টির জায়গায় লিখতে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে তুমি 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়ে যেতা। কথা বুঝছো? হ্যাঁ, খুবই সিম্পল, কিন্তু বুঝলেও সিম্পল, না বুঝলে অনেক জটিল। চলো তাহলে আমরা নেক্সটে যাই। তাহলে টি সেকেন্ড অতিক্রান্ত এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার তুমি জানো, আর এখানে ইউ টির জায়গায় খালি জাস্ট টি মাইনাস 1 বসে দিছো। টির জায়গায় কি বসে দিছো? ইউটি মাইনাস 1 টি মাইনাস 1 বসে দিছো। তারপর এখানে আসো, এটা এরকমই রাখছি, আর এটাও ওই রকমই রাখছি, আপাতত কিছু করি নাই। এখন চলো আমরা করি, এটাকে গুণ করে দেই। ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কয়ার সূত্র কি? টি স্কয়ার মাইনাস 2টি মাইনাস প্লাস 1, এটা বসে দিলাম। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, আর এখানে ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ, এটা ওইরকমই রাখছি, এখনো কিছু করি নাই। এখন এটা এখানে এসে আমরা ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কয়ার গুণ করে দিছি, এটার সাথে এটা হাফের সাথে সবগুলো গুণ করে দিলাম। গুণ করার পর ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই মাইনাসটার দ্বারা সবগুলো গুণ করেছি, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস থাকলে মাইনাস হয়ে গেল এরকম। তারপরে এখান থেকে দেখো এটা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে ইউ প্লাস এ টি মাইনাস হাফ এ, সেখান থেকে এ কমন নিলাম টি মাইনাস হাফ, তাহলে ইউ প্লাস এ, এখান থেকে 2 কমন নিলাম 2t মাইনাস 1 বাই টি, সেখান থেকে আমরা ফাইনালি লিখতে পারবো ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে সরাসরি আমরা এই ফর্মুলা দিয়েও তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তাহলে আমাদের দুইটা স্টেপ আর করতে হবে না, জাস্ট এসটিএইচ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 দিয়েও আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা ক্যালকুলেশন করতে পারবো, যদি ম্যাথের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। আচ্ছা, পরন্ত বস্তু 3টে সূত্র, এটা খুবই সিম্পল কোশ্চেন, তোমরা জানো ইতিমধ্যে এটা, যে প্রথম সূত্র কি? স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। অর্থাৎ যেখানে বাতাস নাই সেখানে যদি একটা হাতি আর একটা পিঁপড়া ফেলে দাও, দুইটা একই সময় নিচে পড়বে, সেটাই আমাদের পরন্ত বস্তুর প্রথম সূত্র আমাদের বলে দিল। দ্বিতীয় সূত্র কি বলছে? যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র কি? এইচ সমানুপাতিক টি স্কয়ার, এটা তোমরা পড়ছো, যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, যে এইচ, সেটা কি? সময়ের বর্গের সমানুপাতিক, এই যে সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, ভেরি গুড। এখন একটা রচনামূলক কোশ্চেনটা আমরা দেখি, যে একটা ম্যাথ, সেটা কি? একটা বস্তু 10 সেকেন্ড 500 মিটার এবং 10তম সেকেন্ডে 77 মিটার অতিক্রম করলে বস্তুটি 5 সেকেন্ড এবং 5তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখন আমাদের এখান থেকে এই টাইপের, এটা একটা টাইপ ভিত্তিক কোশ্চেন, এটা একটা টাইপ ভিত্তিক কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়? তো শুরুতে তুমি ভ্যালুগুলো লিখে নিলা, তারপর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার, যে এটার ভ্যালুগুলো বসাবো। এস এর ভ্যালুটা 500, টি এর ভ্যালু 10 বসে দিয়ে আমি একটা সমীকরণ দাঁড় করে নিয়েছি। এখানে প্রথমে একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ দাঁড় করে নিয়েছি। সমীকরণের পর প্রথম ক্ষেত্রে আমাদের তম সেকেন্ডে আসি, 10তম সেকেন্ডে 77 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে টি হলো 10তম সেকেন্ডে 77 মিটার অতিক্রম করছে। তাহলে এস টি এইচ ইকুয়াল টু ইউ প্লাস, একটু আগে দেখলাম ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এটা আমরা দেখলাম। তারপর এস টি এইচ তম সেকেন্ডে ভ্যালু বসে দিলাম, 2t সবগুলো ভ্যালু বসে দিয়ে আমরা 2 নম্বর ইকুয়েশন পাইলাম। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। কেন করতেছি একটু পরে বুঝতে পারবা, এগুলো ভ্যালু বের করার কারণ কি। এখন 2 নম্বর ইকুয়েশনকে 10 দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করে আমরা একটা জেনারেলাইজড ফর্মুলাতে নিয়ে আসছি। এটা তো ক্যালকুলেটর করতে পারো, অসুবিধা নাই। তো এইখান থেকে ক্যালকুলেটর ক্যালকুলেশন করা যেতে পারে। তো চাইলে তুমি এটা একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসছো। সুন্দর ফরম্যাটে নিয়ে আসার পরে তারপরে আমরা 2 নম্বর সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ বিয়োগ করবো। বিয়োগ করার জন্য তুমি ক্যালকুলেটরের মাধ্যমে দুটো সমাধান করতে পারো, করে ইউ এবং এর মানটা বের করে নিয়ে আসতে পারো, আর ভেঙে ভেঙে করতে পারো, সমস্যা নাই। তারপর বিয়োগ করলে তুমি এখান থেকে এর ভ্যালুটা পাবা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এগুলো ক্যালকুলেটরে করা যায়। এখন এর ভ্যালুটা 1 নম্বর সমীকরণে বসায় তুমি ইউ এর ভ্যালুটা বের করে নিছো। তাহলে এখান থেকে এ এবং ইউটা বের করে নিলাম, কারণ আমার 5তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব চাইছে। দেখো এখানে বলছি 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে। তাহলে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি জানি? ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে দূরত্ব তো লাগবে, দূরত্বটা আমি বের করে নিই। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার থেকে আমি দূরত্বটা বের করে নিলাম। তারপর 5তম সেকেন্ড সূত্র বসাই ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে সেখান থেকে আমি সব ভ্যালু বসাই দিয়ে আমি পেলাম হচ্ছে এখান থেকে 47 মিটার। তাহলে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। এত কিছু কেন করলাম? এই যে ইউ আর এ বের করার জন্য।
এখান থেকে এই যে ইউ আর এ এটা বের করার জন্য সাথে 5তম সেকেন্ডের অতিক্রম 5ম সেকেন্ডের অতিক্রম দূরত্ব আমাদের এখান থেকে কি বের করতে বলছিল, বস্তুটার 5 সেকেন্ড এবং 5ম সেকেন্ড অতিক্রম 5 সেকেন্ড অতিক্রম দূরত্ব তো আমরা পেয়ে গেলাম 175 মিটার। সেটা বের করতে গেলে ইউ আর এ লাগে, আর 5তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব করতে গেলেও ইউ এবং এ লাগে, তাহলে দুটাই কিন্তু আমাদের এখান থেকে হয়ে গেল। আচ্ছা, ভেরি গুড। এখন চলো 4 নম্বর অধ্যায়ে যাই। 4 নম্বর অধ্যায়ে কি বলছে, কৌণিক বেগ কাকে বলে। তাহলে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলন্ত কোনো বস্তুর কৌণিক বেগের হারকে আমাদের কৌণিক বেগ বলা হয়। ঠিক আছে, তাহলে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলন্ত কোনো বস্তুর কৌণিক বেগের হারকে আমাদের কৌণিক বেগ বলা হয়। পরবর্তীতে কেন্দ্রমুখী বল কাকে বলা হয়। কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরার সময় যে বল ওই বৃত্তের কেন্দ্রভূমিকে ক্রিয়া করে, তাহলে বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরতে থাকে তাহলে কেন্দ্রের দিকে একটা বল থাকে, সেটাকে বলা হচ্ছে কি কেন্দ্রমুখী বল। তাহলে বৃত্তাকার পথে ঘোরার সময় যে বল বৃত্তের কেন্দ্রভূমিকে ক্রিয়া করে, কেন্দ্রের দিকে ক্রিয়া করে, তাকে আমরা কি বলে থাকি, কেন্দ্রমুখী বল বলে থাকি। এখন এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা কি বলছে যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক বেগ এবং কার মধ্যে, কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে প্রথমে তুমি বৃত্তটা অঙ্কন করে নিবা, এটা হচ্ছে পাই ব্যাসার্ধ, এটা হচ্ছে থিটা কোণে, এখান থেকে এখানে যেতে টি সময় লাগছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি কিউ। মনে করি কোন কণা পাই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরতেছে, পি অবস্থান হতে টি অবস্থানে গেছে, পি অবস্থান থেকে টি সময় কি অবস্থানে গেছে, সুতরাং পি কিউ সমান হচ্ছে এস, এই যে পি কিউ সমান হচ্ছে এস। তাহলে এখান থেকে কৌণিক দূরত্ব মানে কি, পি ও কিউ, থিটাটা হচ্ছে কৌণিক দূরত্ব, আর আমরা জানি থিটা সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, এই যে এস বাই আর, এটা আমি লিখে নিলাম। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু থিটা আর, আমরা আর আর গুণ করে লিখে নিলাম। আবার এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভি সমান এস বাই টি লেখা যায়, আর এস এর জায়গায় আমরা থিটা পাই বসাই দিলাম। এখন থিটা বাই ওমেগা, থিটা বাই টি সমান হচ্ছে ওমেগা, থিটা বাই টি সমান হচ্ছে ওমেগা, থিটা বাই টি সমান হচ্ছে ওমেগা, তাহলে থিটা বাই টি জায়গায় ওমেগা লিখলাম। তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা বা পাই ওমেগা, এটা হচ্ছে আমাদের রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এই দেখো রৈখিক বেগ হচ্ছে ভি, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা, আর আর এর জায়গায় আমরা পাই বসাইতে পারি, পাই ওমেগা। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। ঠিক আছে, ভেরি গুড। এখন আসো যে প্রমাণ করো যে প্রাসের গতি অর্ধবৃত্ত, এটা আমাদের প্রমাণ করতে বলছে। প্রাসের গতি কি, অর্ধবৃত্ত, না অর্ধবৃত্তের সমীকরণ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এই যে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, সেটা হচ্ছে y ইকুয়াল টু bx মাইনাস cx স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ করি। শুরুতে তোমাকে চিত্র দিতে হবে, চিত্র দেওয়ার পর এই বিষয়গুলো তুমি নিজের মতো করে লিখতে পারবা চিত্র দেখে দেখে। কিভাবে, যে কোনো বস্তুকে যদি তির্যকভাবে নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় তবে এটি অর্ধবৃত্তের মতো একটা পথ পরিভ্রমণ করবে, এটাকে আমরা প্রাস বলে থাকি। যেটার মূল বিন্দু হচ্ছে ও, এর সাথে থিটা ডিগ্রি কোণে আমরা ভি নট আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, ভি নট আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। ভি নট আদিবেগে দুটো অংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক, একটা হচ্ছে উলম্ব, একটা হচ্ছে ভি এক্স নট, একটা হচ্ছে ভি ওয়াই নট, এটা তোমরা জানো। নিক্ষেপণ বিন্দু এবং মূল বিন্দু এক্স নট ওয়াই নট সমান হচ্ছে 0, এই 0 পয়েন্ট থেকে আমরা ছাড়ছি। অনুভূমিক বরাবর প্রাসের ত্বরণ 0, অর্থাৎ এই অনুভূমিক বরাবর এটা হচ্ছে 0, উলম্ব বরাবর ত্বরণ থাকে, সেটা হচ্ছে মাইনাস জি, এই মাইনাস জি। এখন চিত্র হতে আমরা সাইন থিটা জানি হচ্ছে লম্ব বায়ু ত্রিভুজ, কোণের বিপরীতে হচ্ছে লম্ব, এই যে লম্ব কোণটা যে ভি ওয়াই নট, এই যে এটা হচ্ছে কোণ সাইন থিটা, থিটা হচ্ছে কোণ, থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করছি। তাহলে আমাদের যদি বলা হয় এই থিটা ভ্যালু কোনটা, থিটা ভ্যালু হচ্ছে ভি ওয়াই নট বাই ভি নট, তাহলে থিটা আসবে হচ্ছে আমাদের ভি ওয়াই নট বাই ভি নট। তাহলে সাইন থিটা সমান আসবে হচ্ছে আমাদের এই যে কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে কোণ, কোণের বিপরীত লম্ব, লম্ব কোণটা এই যে এইটা, এটা মানে কত ভি ওয়াই নট, তাহলে ভি ওয়াই নট বাই ভি নট। তাহলে ভি ওয়াই নট সমান কত আসবে, ভি নট সাইন থিটা, ভি ওয়াই নট সমান কত আসবে, ভি নট সাইন থিটা। একইভাবে cos থিটা সমান কত আসবে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কোনটা ভি এক্স নট ডিভাইডেড বাই অতিভুজ কোনটা ভি জিরো, সেটা লিখে নিছো। তাহলে ভি এক্স সমান আসবে হচ্ছে ভি নট cos থিটা, এটা লিখে নিলা। লিখে নেওয়ার পর এক্স অক্ষ বরাবর আমরা ইকুয়েশন লিখে নেই, এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার, এটার নিচে থাকবে হচ্ছে এক্স ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এক্স নটের ভ্যালু কত, এক্স নটের বলছিলাম মূল বিন্দু থেকে শুরু করছি, তাহলে 0, তাহলে 0, আর ভি এক্স নট, এই এক্স নটের জায়গায় আমরা কি বসাতে পারি, ভি এক্স নট সমান কত পাইছি, ভি নট কস থিটা, এই যে ভি নট কস থিটা ইন্টু টি প্লাস হাফ, আর অনুভূমিক বরাবর ত্বরণ কত 0 থাকে আমরা আগে দেখলাম, তাহলে এটা হচ্ছে 0 ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা ইন্টু টি প্লাস 0, এটা গুণ করলে 0 আসবে। তাহলে এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা ইন্টু টি, এটা ফাইনালি আসলো আমাদের। সেখান থেকে ভি নট কস থিটা নট থিটা ইন্টু টি সমান হচ্ছে এক্স, তাহলে টি সমান কত আসবে, এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা, এটা আমরা এখান থেকে দেখে নিলাম।
এখন y অক্ষ বরাবর একইভাবে y মাইনাস y নট ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, এ ওয়াইটা এরকম থাকবে এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। তাহলে ভি ওয়াই নটের ভ্যালু কত? ভি ওয়াই নটের ভ্যালু হচ্ছে ভি নট সাইন থিটা, তাহলে ভি নট সাইন থিটা প্লাস এখান থেকে আমাদের এই যে এখানে আসবে হচ্ছে ভি নট সাইন থিটা, আর টির ভ্যালু কত জানো? এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা, এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা প্লাস হাফ এ ওয়াই সমান হচ্ছে মাইনাস সি, আর টির ভ্যালু হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা তারপরে স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন থিটা বাই যে কস থিটা থাকলো আমাদের, সাইন থিটা বাই কস থিটা ইন্টু এক্স, এক্সটা এক্স রাখলাম, প্লাস হাফ ইন্টু মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা ইন্টু এক্স প্লাস জি এক্স স্কোয়ার, এই যে এখান থেকে থাকতেছে কত? মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। সেখান থেকে ফাইনালি আসতেছে কত আমাদের? এই ট্যান এক্স কে আমরা এখান থেকে বি লিখতে পারি, বি এক্স মাইনাস এটাকে কনস্ট্যান্ট, এই যে এই পার্টগুলোকে কনস্ট্যান্ট আকারে লিখলাম, তাহলে সিক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা অর্ধবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে কি আমাদের অর্ধবৃত্তের সমীকরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রাসের গতি থেকে প্রমাণটা আমাদের হয়ে গেল। তারপরে আমরা পঞ্চম অধ্যায়ে যাই। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে জানাও, এবং পরবর্তীতে কোন সাবজেক্টের ক্লাস নিব সেটাও জানাও। এবং তোমাদের কমেন্টের উত্তর কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, যে কোর্স ফি সম্পর্কে জানতে চেয়েছিলা, তারপরে এস্টিমেটিং ক্লাসের সম্পর্কে ডিটেলসে সবকিছু কিন্তু অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, এবং এইটার যে বইটা যারা কোর্স নিবা তারা কিন্তু বইও সাথে পেয়ে যাবা, অর্থাৎ এই সাজেশনের যে সমাধান যেটা আছে তোমরা কিন্তু এই বইটা পড়লে দেখা যাচ্ছে 90+ কমন পেয়ে যাবে, সেই জন্য বইটা অবশ্যই তোমাদের কালেক্ট করা উচিত। তাহলে চলো আমরা এখন পরবর্তীতে পঞ্চম অধ্যায়টা দেখি। তো পঞ্চম অধ্যায়ের হচ্ছে প্রথম যে কোশ্চেনটা, যে সীমাস্থ ঘর্ষণ কাকে বলে? তাহলে পরস্পর সংস্পর্শে থাকা দুটি স্থির বস্তুর মধ্যে যে স্থিতি ঘর্ষণ বল উৎপন্ন হয় তার সর্বোচ্চ মানকে আমরা এই সীমাস্থ স্থিতি ঘর্ষণ বলে থাকি। তার পরবর্তীতে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক লেখো। এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ, নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা জানি 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এফ ইকুয়াল টু এম এ, সেখান থেকে লিখলাম, দুইটা ফেলে 1 করে দিলাম। তাহলে 1 কেজি সমান হচ্ছে 10⁻³ গ্রাম, আর 1 মিটারকে আমরা সেন্টিমিটার যদি নেই তাহলে 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10⁻³ ইন্টু 10 স্কোয়ার গ্রাম সিএম পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে আমরা 10⁵ লিখতে পারি, এই গ্রাম সিএম পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা ডাইন বলে থাকি। তাহলে 10⁵, তাহলে 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। হ্যাঁ, তোমাদের কার কোন ক্লাস দরকার সেটা কমেন্টে জানাও, তোমরা অনেকেই কমেন্ট করছো, সেগুলো নিয়ে আলোচনা করা হবে আমাদের, যাতে করে তোমাদের ক্লাসগুলো তোমরা পাও। কার কোন ক্লাস দরকার পরীক্ষার আগে সেটা কমেন্টে জানাও, তাহলে সেই বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। তার পরবর্তীতে দেখি আমরা, চলো 1 নিউটন বল বলতে কি বোঝায়? তাহলে 1 নিউটন বল, তাহলে এফ ইকুয়াল টু এম এ যদি চিন্তা করো, তাহলে এটার ভ্যালু 1 করতে হবে, এটার ভ্যালু 1 করতে হবে। তাহলে যে বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। দেখো 1 কেজি ভরের কোনো বস্তু, ভরের একক কি কেজি, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে 1 নিউটন বলা হয়। তাহলে এফ এর জায়গায় এফ ইকুয়াল টু এম এ, তাহলে এর জায়গা তো 1 করবা, এম এর জায়গা তো 1 করবে, এর জায়গা তো 1 করবা, তাহলে তুমি এটার অ্যান্সারটা পেয়ে যাবে। তবে ঘর্ষণ বল কাকে বলে? একটা বস্তু যখন অন্য বস্তুর উপর চলতে থাকে, উপর দিয়ে চলতে থাকে বা চলতে চেষ্টা করে, তাকে তখন ঘর্ষণের কারণে যে বলের সৃষ্টিতে ঘর্ষণ বল বলা হয়। ধরো একটা টেবিলের উপর তুমি একটা ব্লককে সামনের দিকে নিয়ে যাবা, এদিকে ধাক্কা দিচ্ছ, এফ বলে, তাহলে এই তলটাও এটাকে একটা ফ্রিকশন বল দিবে বিপরীত দিকে, এফ কে ফ্রিকশন বল। তাহলে এই ফ্রিকশন বলটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল, সেটা নেই, সেটার সংজ্ঞাটা এখানে বলা আছে, এটাকে বলা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ বল। এখন আসো যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। এই কোশ্চেনটা আমরা এখন দেখব, যে কি সেটা কি বলছে, নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন যদি আমরা করি,
তার শুরুতে তোমাকে ধরে নিতে হবে যে এখানে একটা বস্তু ছিল যেটা ইউ আদিবেগে চলছে, এবং টি সময় পরে এটার উপর আমি এফ বল প্রয়োগ করে এখানে এস দূরত্ব অতিক্রম করার পর ভি বেগ প্রাপ্ত হয়েছে। ভর কিন্তু চেঞ্জ হয় নাই, ভর কিন্তু আগের মতনই আছে। তাহলে সেখান থেকে আমরা কি বললাম, যে মনে করি এম ভরের একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এফ মানের একটি ধ্রুবক বল টি সময় ক্রিয়া করার পর এর শেষ বেগ হচ্ছে ভি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ জানি। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো যে আমরা এ সমান কি জানি, এ সমান জানি হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে সেই জায়গায় এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি আমরা বসিয়ে দিলাম। এখন নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বাহ্যিক বলের প্রভাব যদি না থাকে, অর্থাৎ এফ এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে কত হবে, এফ এর ভ্যালুটা জিরো বসাও। তাহলে এই পাশটা জিরো আসলে কি আর গুণ করলে টির ভ্যালুটা জিরো হয়ে যাবে। তাহলে এম ভি মাইনাস ইউ ইকুয়াল টু জিরো। তাহলে এমটা এই পাশে গুণ ছিল পাশে গেলে ভাগ হয়ে যাবে, জিরোর সাথে ভাগ করলে জিরো আসবে। তাহলে ভি ইকুয়াল টু ইউ। তাহলে দেখো, সুতরাং বাইরে থেকে কোনো বল যদি ক্রিয়া না করো তাহলে কি হবে, তাহলে না ক্রিয়া না করলে বা বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিতে চলতে থাকবে। অর্থাৎ দেখো, এখানে যদি আদিবেগ জিরো হয় শেষ বেগও জিরো হবে, আদিবেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয় শেষ বেগও 5 মিটার পার সেকেন্ড হবে। তাহলে দেখো, দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রতে চলে আসছি এবং এটাই আমরা এভাবে প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। পরবর্তীতে এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে ভরবেগের নিত্যতা সূত্র লেখো এবং প্রমাণ করো। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এখানে যে বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বাহ্যিক বল না থাকলে নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখো, এখানে এ1 ভরের বস্তুটা ইউ1 আদিবেগে যাচ্ছিল এবং এম2 ভরের বস্তুটা ইউ2 আদিবেগে যাচ্ছিল। তাদের মধ্যে সংঘর্ষ ঘটলো। সংঘর্ষ ঘটার পরে দেখো, তাদের বেগটা তার দিক চেঞ্জ হয় না, দিক একই দিকে যাচ্ছে। তাদের সংঘর্ষের পরে বেগ হয়ে গেছে ভি1 এবং এটার বেগ হয়ে গেছে ভি2। তাহলে এগুলো সব বানায় লিখতে হয়, এগুলো সব নিজের মতো করে বানায় লিখতে হয়। সো এখানে কি বলছে, এ বি দুটা বস্তু ছিল, এদের উপর বাহ্যিক কোনো প্রভাব নাই এবং বি বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করা হবে বি বস্তু ততটুকু বলই প্রয়োগ করবে। তাদের ভরগুলো লিখে নিলাম, আদিবেগ লিখে নিলাম, ত্বরণ লিখে নিলাম। তাহলে এ বস্তুর উপর বল কতটুকু হবে, এফ ইকুয়াল টু এম1 ইন্টু এ1। আবার বি বস্তুর উপর বল কত হবে, এম2 ইন্টু এ2। কারণ যখন ধাক্কা লাগছে, এ কে ধাক্কা দিছে, এ বি কে ধাক্কা দিছে, বি আবার এ কে ধাক্কা দিছে। আচ্ছা, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এফ1 ইকুয়াল টু মাইনাস এফ2 আমরা জানি। তাহলে এফ1 এর জায়গায় এম1 ইন্টু এ1 আর এফ2 এর জায়গায় এম2 ইন্টু এ2 বসাই দিলাম। তাহলে এখান থেকে এম1 সমান কত আসবে, মাইনাস, আচ্ছা এখানে একটু গুণ কারেকশন হবে, একটু গুণ হবে এখানে, হ্যাঁ। তাহলে এম1 ইন্টু এ1 এর জায়গায় ভি1 মাইনাস ইউ1 বাই টি, এম2 ভি2 মাইনাস ইউ2 ইন্টু টি এর জায়গায় ভ্যালুগুলো বসাই দিলাম। তারপর গুণ করে দিছি এম দ্বারা, গুণ করার পর টি টি চলে গেল এখান থেকে। তাহলে এই পার্ট ইকুয়াল টু এই পার্ট থাকবে। ফাইনালি এম1 ইউ1 যোগ এম2 ইউ2 ইকুয়াল টু এম1 ভি1 যোগ এম2 ভি2। অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের ভরবেগটা সমান থাকে। এটা হচ্ছে আমাদের প্রমাণ। খুব ইজি ছিল, আশা করা যায় বুঝতে পারছো। তাহলে আসো যে পরবর্তীতে ঘর্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো লিখতে বলছে। তাহলে ঘর্ষণের কারণে আমরা রাস্তায় হাঁটাচলা করতে পারি, যদি ঘর্ষণ না থাকতো আমরা পিছলে চলে যেতাম আরেক দিকে। হাত দিয়ে কিছু ধরা যাচ্ছে, ঘর্ষণ যদি না থাকতো তাহলে ক্যাচ ধরতে পারতাম না, বলটা আমার হাতের থেকে কোনো দিকে চলে যেত। গাড়ি চালানো যাচ্ছে, যদি ঘর্ষণ বল না থাকতো আমি গাড়ি চালাতে পারতাম না, আমার হাত থেকে গাড়িগুলো পিছলে চলে যেত, দেয়ালে পেরে লাগাতে পারতাম না। মেশিনের আর অসুবিধা কি, মেশিনের ক্ষয় হয়, ঘর্ষণের কারণে মেশিনের ক্ষয় হয় এবং শক্তিটা খরচ বেশি হয় এই ঘর্ষণের কারণে। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখি যে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা প্রমাণ করতে বলছে। এটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এফ ইকুয়াল টু এম এ বা টি ইকুয়াল টু এম এফ, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে ধরো একটা ব্লক আছে যেটার উপর আমি এফ বল প্রয়োগ করছি, ইউ আদিবেগ তার প্রাপ্ত হলো এবং সেখান থেকে যখন বলটা প্রয়োগ করছি তখন তার বেগটা হয়ে গেছে হচ্ছে ভি টি সময় পর। তাহলে এম ভর বিশিষ্ট বস্তুর আদিবেগ ছিল ইউ, তারপর তুমি বল প্রয়োগ করছো টি সময়, বস্তুটার বেগ হয়ে গেছে ভি। তাহলে বস্তুটার আদি ভরবেগ হচ্ছে এম ইউ আর শেষ ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে টি সময় ভরবেগের পরিবর্তন কত হবে, এম ভি মাইনাস এম ইউ। তো তোমার কাছে আসছে হচ্ছে 10 টাকা, হয়ে গেলে হচ্ছে 20 টাকা। তাহলে পরিবর্তন কত হলো, 20 মাইনাস 10, পরিবর্তন হবে কত, 10 টাকা। সেটাই, তাহলে ভরবেগের ছিল এত, শেষ হয়ে গেল এত, ভরবেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে টি সময় ভরবেগের পরিবর্তন যদি বলি আমরা সময়ের সাথে সাথে, টি সময় এত, তাহলে একক সময়, এটা হচ্ছে একক সময়। তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। তাহলে সেখান থেকে আমাদের কত হবে,
এমটা যদি কমন নেই তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এফ ইকুয়াল টু এম এ আমরা পাইলাম। তাহলে বস্তুটি ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, সেটা আমরা দেখলাম। তাহলে এফ সমানুপাতিক এম এ, ঠিক আছে। তাহলে সেখান থেকে এফ ইকুয়াল টু বল, এফ ইকুয়াল টু আমরা জানি বল, তাহলে সেখান থেকে সমানুপাতিক তুলনাতে একটা কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে কে, এবং কে এর মানটা 1 কেজি ভর যদি হয়, 1 কেজি ভর যদি হয় এবং সেটা যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয়, তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা আসে হচ্ছে 1। তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রমাণিত হয়ে গেল এখান থেকে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে জানাও, যদি সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সটে যাব।